Hello everyone, this is Pranab Purvaidu from Alpha Academy YouTube channel. Welcome to all of you to this amazing platform of Alpha Academy YouTube channel. তো আমরা বেশ কিছুদিন আগে রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েটস স্টার্ট করেছিলাম। তো সেখানে আমরা পড়েছিলাম কার্বোক্যাটায়ন নিয়ে, এবং এছাড়াও রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েটসের আরও বিভিন্ন রকম ভাগ হয়, যেমন কার্ব অ্যানায়ন, কার্বিন, র্যাডিক্যাল, এই সমস্ত জিনিসগুলো হয়। তো আজকে আমাদের টপিক হচ্ছে কার্ব অ্যানায়ন, ঠিক আছে? তো চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এটা হচ্ছে তোমাদের সেকেন্ড সেমিস্টারের লেকচার, তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। এবং যাদের সেকেন্ড সেমিস্টারে কেমিস্ট্রি মাইনর এবং মেজর যাদের রয়েছে তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিও। এবং আপকামিং যারা কেমিস্ট্রি অনার্স বা কেমিস্ট্রি মাইনর নেবে তাদেরও ঠিক একই প্রসেসে আমি একটু গাইড করবো আর কি, মানে আমি যতটুকু জানি অর্গানিকের পার্টটা পুরোটাই আমি হেল্প করে দেবো। এবং আরও একটা কথা যেটা আমি প্রত্যেকটা লেকচারেই বলে থাকি, যে তোমরা কেউ যদি অ্যাপে জয়েন হতে চাও তারা অ্যাপে জয়েন হতে পারো। তো সেখানে তোমরা লেকচার, এই যে লেকচার করাবো সেই লেকচারের নোটস এবং যাবতীয় অন্যান্য সমস্ত কিছু বইয়ের পিডিএফ থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা অ্যাভেলেবেল পাবে, ঠিক আছে? তো সেখানে জয়েন হতে গেলে কি করতে হবে না, সেখানে জয়েন হতে গেলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর পিন করা রয়েছে। তো সেই হোয়াটসঅ্যাপ নম্বরটাতে হোয়াটসঅ্যাপ করো, কোনো কল না, জাস্ট তোমরা হোয়াটসঅ্যাপ করো এবং আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। করে একেবারে ফ্রিতে, কোনো রকম কোনো কস্ট বা চার্জের বিনিময় না, একেবারে ফ্রিতে তোমরা অ্যাপে জয়েন হতে পারো এবং সেখানে সমস্ত লেকচার থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা দেখতে পারো। তো এই মুহূর্তে অ্যাপে অনেকেই রয়েছে বলতে যারা মাইনর তাদের ওরকম প্রায় 20-25 জন মতো রয়েছে, যারা মেজর তারা ওরকম 15-16 জন মতো রয়েছে। তো এরকম অনেক রয়েছে। তো তোমরা জয়েন হতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। তো চলো আজকের ক্লাসটা স্টার্ট করি। আমাদের যে কার্ব অ্যানায়ন রয়েছে সেই কার্ব অ্যানায়নের যে ডেফিনেশন, সেই ডেফিনেশনটা কি বলছে আমরা একটু দেখে নেবো। হ্যাঁ, না, কার্ব অ্যানায়নের যে ডেফিনেশন সেটা বলছে যে অ্যান অর্গানিক কম্পাউন্ড দ্যাট কন্টেন্স হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন যে বন্ড, সেই বন্ডটাকে কন্টেন্স করছে একটা অর্গানিক কম্পাউন্ড হুইচ ইন প্রেজেন্স অফ, যেটা কিন্তু সুইটেবল বেস, একটা সুইটেবল বেসের প্রেজেন্সে ফ্রম দ্য কনজুগেট বেস অফ দ্য কম্পাউন্ড হুইচ ইজ নাথিং বাট নোন অ্যাজ কার্ব অ্যানায়ন। এটা এই যে ডেফিনেশনটা, এটা বলার পর অনেকে বুঝতে পারবে না, তো আমি সেই জন্য কিছু এক্সাম্পলের মাধ্যমে বলছি। মনে করো এখানে একটা আর গ্রুপ রয়েছে, সেই R3 CH রয়েছে এবং তার সঙ্গে একটা বেস রয়েছে, বেসটার কি নেগেটিভ চার্জ। এবার কি করবে এই বেসটা কি করবে না, এই হাইড্রোজেনকে ক্যাপচার করে নেবে, করে নিলে কি পাবো আমরা না, R3C প্লাস HB, এটা পজিটিভ চার্জ পাবো আর এটা হচ্ছে নেগেটিভ চার্জ পাবো, ঠিক আছে? এইভাবে রিঅ্যাকশনটা হয়ে থাকে জেনারেলি, এই রিঅ্যাকশনটাই আমরা পেয়ে থাকি, ঠিক আছে? H প্লাস B মাইনাস, H প্লাস এটা পাচ্ছি আর এইদিকে C মাইনাস পাচ্ছি, ঠিক আছে? তো আর একবার বলে দিই যে একটা অর্গানিক কম্পাউন্ড দ্যাট কন্টেন্স কার্বন হাইড্রোজেন বন্ড হুইচ ইন প্রেজেন্স অফ আ সুইটেবল বেস, একটা সুইটেবল বেসের প্রেজেন্সে, এই যে বেস, সেই বেসটার প্রেজেন্সে কি করছে না, একটা কনজুগেট বেস কম্পাউন্ড তৈরি করছে। এটা একটা কনজুগেট বেস, স্টেবল, বেসিক্যালি এটা হচ্ছে স্টেবল। তো এইটাকেই বলা হয় কার্ব অ্যানায়ন, ঠিক আছে? তো এটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে করি। মনে করো PH3 রয়েছে, আরের জায়গায় আমরা PH3 দিলাম, ফিনাইল গ্রুপ দিলাম, PH3CH, ঠিক আছে? তো এই CH টা বেসিক্যালি কি করছে, আচ্ছা সিটাকে এরকম ভাবে দিই, হাইড্রোজেনটাকে দিই এইভাবে, ঠিক আছে? তো এই হাইড্রোজেনটা ইলেকট্রনটা পুরোটাই ক্যাপচার করবে। কি করবে না, এই ইলেকট্রনটাই পুরোটা ক্যাপচার করবে। এখানে আমি মনে করো বেস রয়েছে, ঠিক আছে? এটা কি করবে, এই হাইড্রোজেনটা এই বেসটা এখানে অ্যাটাক করবে, ঠিক আছে? এটা এখানে অ্যাটাক করবে এবং এই যে পুরো যে ডাবল বন্ডটা রয়েছে সেই ডাবল বন্ডটা কার্বন নিয়ে নেবে, ঠিক আছে? কার্বন নিয়ে নিলে কি হবে না, PH3C মাইনাস, আর এটা এখান থেকে চলে গেলে কি হবে, প্লাস H প্লাস B, এটা আমরা পাবো, ঠিক আছে? এটা আমরা পাচ্ছি। তো এটা হচ্ছে স্টেবল একটা
কার্ব অ্যানায়ন, এটা হচ্ছে একটা স্টেবল কার্ব অ্যানায়ন, স্টেবল কার্ব অ্যানায়ন। আশা করি এই পার্টটা আমি বোঝাতে পেরেছি টুকটাক। তেমন কিছু নেই, কার্ব অ্যানায়নের কার্বোক্যাটায়ন আমরা যেরকম শিখেছি, কার্ব অ্যানায়নটা ঠিক তার অপোজিটটাই হয়, ঠিক আছে। তো একটা অর্গানিক কম্পাউন্ড, এই কম্পাউন্ডটা কি করছে, একটা কার্বন হাইড্রোজেন বন্ড, এই যে কার্বন হাইড্রোজেন বন্ডটাকে বহন করছে, কন্টেইন করছে, ঠিক আছে। তারপর বলছে একটা বেসের প্রেজেন্সে, এই যে এটা হচ্ছে বি মানে বেস, এই বেসটার প্রেজেন্সে কি করছে না একটা কনজুগেট বেস তৈরি করছে, ঠিক আছে। এই কনজুগেট বেসটাকে আমরা তৈরি করছি, কনজুগেট বেসটাকে আমরা যখন তৈরি করছি, সেই কনজুগেট বেসটা পরে গিয়ে নাম হচ্ছে তার কার্ব অ্যানায়ন, ঠিক আছে। আশা করি আমি বুঝতে পেরেছি। সেই জন্য আমি এখানে একটা রিঅ্যাকশনের মাধ্যমে আমি করে দেখিয়েছি, এবং তারপরে সেই রিঅ্যাকশনের জায়গায় আর3 জায়গায় আমি ফিনাইল গ্রুপ নিয়েছি PH3, এবং সেখানে কার্বন ছিল, কার্বন দিয়েছি, এবং সিআর হাইড্রোজেনের মধ্যে যে বন্ড, কার্বন হাইড্রোজেনের মধ্যে যে সিঙ্গেল বন্ড, সেই সিঙ্গেল বন্ডটা বসিয়েছি, এবং একটা বেসে, যেহেতু সুইটেবল বেসের প্রেজেন্সে হচ্ছে, তাই বেসটা বলেছি। বেসটা বেসিক্যালি নেগেটিভ হয়, অর্থাৎ তার মাইনাস চার্জ হয়। তো সেই মাইনাসটা কি করবে, হাইড্রোজেনের সঙ্গে বন্ড ক্রিয়েট করবে, এবং এই যে বন্ডের দুটো ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন পুরোটাই কার্বন নিয়ে নেবে। তাহলে অলরেডি 3টে রয়েছে, তাই PH3, তাহলে একটা নিয়ে নিচ্ছে, তাহলে কি হচ্ছে, গেইন করছে, গেইন করলে কি হয়, মাইনাস হয়, তাই মাইনাস দুটো ইলেকট্রন সে নিয়ে নিল, এবং এইটা কি হয়ে গেল, যুক্ত হয়ে গেল, এটার সাথে একটা হাইড্রোজেনের বেসটা কি হলো, অ্যাড হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমি বোঝাতে পেরেছি যে অ্যাকচুয়ালি কি কার্ব অ্যানায়নটা অ্যাকচুয়ালি কি, এবং সেটা এক্সাম্পলের মাধ্যমে দেখলাম। এবার এর ক্যারেক্টার এবং স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করবো। ক্যারেক্টার বা স্ট্রাকচার একই বিষয়, যে অ্যাকচুয়ালি কার্বোক্যাটায়ন কিরকম হাইব্রিডাইজেশন হয়, কিরকম ইলেকট্রন পোর নাকি ইলেকট্রন রিচ, এই সমস্ত জিনিসগুলো আমরা জানবো, ঠিক আছে। তো চলো আমরা এবার জানবো যে স্ট্রাকচার সম্পর্কে, অথবা কার্ব অ্যানায়নের যে তোমার ক্যারেক্টার রয়েছে বা স্ট্রাকচার রয়েছে, সেটা সম্পর্কে আমরা জানবো। হ্যাঁ, আমরা যে কার্ব অ্যানায়নের যে স্ট্রাকচারটা পড়ছিলাম, আমরা কি দেখেছি না, কার্বনটা কি করছে, ইলেকট্রন গেইন করছে, কোথা থেকে না, হাইড্রোজেন থেকে গেইন করছে। তো মনে করো আমি এখানে নিলাম কার্বন নিয়েছি, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এ কি করছে, একটা এক্স এর সঙ্গে বন্ড ক্রিয়েট করছে। বন্ড ক্রিয়েট করলে আমরা কি পাবো, এই এক্সটা, এই যে দুটো ইলেকট্রন রয়েছে, সেই দুটো ইলেকট্রন কে নিয়ে নিচ্ছে, কার্বন নিয়ে নেয়। নিয়ে নিলে কি হবে, এটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ কি হবে না, কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে মাইনাস চার্জ চলে আসবে, ডাবল একটা কি বলে লোন পেয়ার নিয়ে নেবে, দুটো ইলেকট্রনের জন্য একটা লোন পেয়ার, এবং এই এইচটা কি হবে, এইচটা বেসিক্যালি এক্সটা বেসিক্যালি কি হবে, প্লাস হয়ে যাবে, এক্স প্লাস হয়ে যাবে। তাহলে আমরা কি পাবো, এটা আলাদা করে এক্স প্লাস পাবো, এটা হতে পারে, ঠিক আছে। তো এইরকম আমরা স্ট্রাকচারটা পাই। স্ট্রাকচারটা পেয়ে গেলে আমরা এই যে পার্টটাকে নিচ্ছি, এই যে 3টে পার্ট আমরা দেখতে পাচ্ছি, এটা থেকে আমরা এইরকম ভাবে লিখতে পারি যে কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এবং একটা কি দেখতে পাচ্ছি, লোন পেয়ার রয়েছে, অর্থাৎ এরকম একটা লোন পেয়ার রয়েছে, এই যে এটার জন্য এটা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি রয়েছে এটা না, এই যদি আমরা ক্যারেক্টার দেখি, ক্যারেক্টার বা স্ট্রাকচার দেখি, দেখো 3টে সিগমা বন্ড রয়েছে, ঠিক আছে, একটা দুটো তিনটে, 3 সিগমা বন্ড, আর একটা কি রয়েছে, একটা লোন পেয়ার রয়েছে, ঠিক আছে। তাহলে একটা লোন পেয়ার আর 3টে যদি সিগমা বন্ড থাকে, তাহলে এটাকে কি হবে, এটা হবে বেসিক্যালি sp3 হাইব্রিডাইজেশন, sp3 হাইব্রিডাইজেশন, ঠিক আছে। এবং এই দেখতে পাচ্ছি কটা ইলেকট্রন আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, এবং এই দুটো, তাহলে কটা হলো, 8টা ইলেকট্রন, 8 ইলেকট্রন। তাহলে 8 ইলেকট্রন হলে কি হবে, ইলেকট্রন রিচ হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন রিচ, ঠিক আছে। এই হলো এর স্ট্রাকচার বা ক্যারেক্টার। আর অ্যাপ্লিকেশন আছে, অর্থাৎ কোথায় কোথায় অ্যাপ্লাই করা যায়, বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করা যেতে পারে, বাট দুটো মেইন জায়গা রয়েছে অ্যাপ্লিকেশনের। অ্যাপ্লিকেশন কোথায় কোথায় অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করা যায়, নাম্বার 1 রেজোনেন্স বা কনজুগেশন, ঠিক আছে, কনজুগেশন অ্যাপ্লাই করা যায়। কনজুগেশন মানেই কিন্তু রেজোনেন্স, হ্যাঁ। আর 2 নম্বরটা কি, 2 নম্বরটা হচ্ছে অ্যারোমেটিসিটি, অ্যারোমেটিসিটিতে অ্যাপ্লাই করা যায়। তাহলে আমরা দেখতে পেলাম যে কার্ব অ্যানায়নের স্ট্রাকচারটা কিরকম হয়, এবং সেই কার্বনটা যদি ইলেকট্রন গেইন করে, তাহলে তার কি হবে, তার 8টা ইলেকট্রন কমপ্লিট হবে, তাহলে সেই 8 ইলেকট্রন মানে কি, ইলেকট্রন রিচ, ঠিক আছে, ইলেকট্রন রিচ। আর এই ইলেকট্রন রিচ
বা সম্পূর্ণ বিষয়টাকে আমরা নিউক্লিওফাইল বলতে পারি, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছি কতগুলো হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে কি কি দেখতে পাচ্ছি না, 3টে সিগমা বন্ড রয়েছে, একটা লোন পেয়ার রয়েছে, তার জন্য এটা হচ্ছে sp3, ঠিক আছে। তাহলে এই হলো ওভারঅল পুরো বিষয়। এবার আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে বুঝবো যে কে বেশি স্টেবল, কোন কার্ব অ্যানায়নটি বেশি স্টেবল, কোন কার্ব অ্যানায়নটি কম স্টেবল, এইগুলো আমরা দেখবো কিছু এক্সাম্পলের মাধ্যমে, ঠিক আছে। এবং বাকি যে এক্সাম্পল গুলো সেটা আমরা অ্যাপে দিয়ে দেবো এবং সেখান থেকে তোমরা প্র্যাকটিস করে নিও, বিকজ এগুলো প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। যেরকম প্রশ্ন পিওয়াইকিউস বা নর্মালি যে প্রশ্নগুলো আসে সেগুলো আমি বেশ কিছুটা করে দিচ্ছি, বাকিগুলো অ্যাপে আমি দিয়ে দিচ্ছি। তারপরে কারোর যদি কোনো রকম কোনো ডাউট থেকে থাকে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, বা ওখান থেকে অ্যাপ থেকেই তোমরা আমার সঙ্গে ডাউটগুলো ডিসকাস করতে পারো, ঠিক আছে। তো চলো কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখে নিই। এই যে 4টে কার্ভ অ্যানায়ন আমি এক্সাম্পল দিয়েছি, কোনটাকে কি বলে? এটা 0 ডিগ্রি কার্ভ অ্যানায়ন, এটা 1 ডিগ্রি কার্ভ অ্যানায়ন, এটা কত না, এটা 2 ডিগ্রি কার্ভ অ্যানায়ন, আর এটা হচ্ছে 3 ডিগ্রি কার্ভ অ্যানায়ন, ঠিক আছে। এখানে 8টা হচ্ছে অ্যালকাইল গ্রুপ, অ্যালকাইল গ্রুপ, হ্যাঁ। তো 8টা হচ্ছে অ্যালকাইল গ্রুপ। তো এর মধ্যে কে বেশি স্টেবল? কে বেশি স্টেবল? এই যে আর গ্রুপ আমরা যদি আমরা লিখতে পারি যে ইফ উই মুভ ফ্রম এ টু বি টু সি টু ডি, অর্থাৎ আমরা যদি এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি তে যাই, তখন দেখবো আমরা কি এই আর যে গ্রুপগুলো রয়েছে, আর গ্রুপের সংখ্যা বাড়ছে। আর গ্রুপের সংখ্যা বাড়া মানে প্লাস আই এফেক্ট কন্টেনিং যে আর গ্রুপ, সেই আর গ্রুপের সংখ্যাটা বাড়ছে এবং প্লাস আই এফেক্টের পরিমাণ কি করছে? ইনক্রিজ করছে, ঠিক আছে। ইনক্রিজ যদি করে তাহলে কি হবে? গ্র্যাজুয়ালি যদি ইনক্রিজ করে তাহলে কিন্তু নেগেটিভ চার্জ ডেনসিটি ওভার দ্য সেই কার্বন অ্যাটম সেটাও ইনক্রিজ করে গ্র্যাজুয়ালি, ঠিক আছে, সেটাও ইনক্রিজ করছে। তাহলে আমরা লিখতে পারি ইফ উই মুভ ফ্রম এ টু বি টু সি, if we move from A to B to C to D, then the number of কি বলছে, then the number of plus I effect, then the number of plus I effect containing কি বলছে, প্লাস আই ইফেক্ট কন্টেনিং আর গ্রুপ, containing plus I effect containing R group gradually increases, তাহলে যদি আর গ্রুপের পরিমাণটা বেড়ে যায় তাহলে কি হবে? নেগেটিভ চার্জ ডেনসিটি ওভার দ্য কার্বন অ্যাটম হ্যাজ গ্র্যাজুয়ালি ইনক্রিজেস, দেন নেগেটিভ চার্জ কন্টেনিং কি বলছে, নেগেটিভ চার্জ, নেগেটিভ over the carbon atom has gradually increases, কি বলছে, has increases, increases gradually বা gradually increases। তাহলে আমরা কে বেশি স্টেবল বলতে পারি? তাহলে দ্য ইনক্রিজিং অর্ডার অফ স্টেবিলিটি কি হবে? ইনক্রিজিং অর্ডার অফ স্টেবিলিটি কার হবে? সবচেয়ে বেশি কার হবে? ডি এর হবে। তাহলে ডি সবচেয়ে বেশি, তার থেকে কম কে আছে? সি, তার থেকে কম কে আছে না বি, এবং তার থেকে এ, অর্থাৎ এ বেশি স্টেবল, তারপর তার থেকে এরকম পরপর রয়েছে স্টেবিলিটি। অর্থাৎ আর গ্রুপের পরিমাণ যত কমবে বাড়বে সে তত তার স্টেবিলিটি হারাবে,
আর গ্রুপের সংখ্যা যত কমবে সে তত বেশি স্টেবল হবে। তাহলে এ সবচেয়ে বেশি স্টেবল, সবচেয়ে কম স্টেবল ডি, তার থেকে একটু বেশি স্টেবল সি, তার থেকে একটু বেশি স্টেবল বি, আর তার থেকে সবার চেয়ে বেশি স্টেবল হচ্ছে কে না এ। তাহলে এটা কি হবে? ইনক্রিজিং অর্ডার অফ স্টেবিলিটি। ইনক্রিজিং আচ্ছা, এটা আমি আরেকবার বুঝিয়ে দিই। এই এক্সাম্পলটা যেহেতু আমি দিয়েছি, অনেকের হয়তো প্রবলেম হতে পারে একটু বোঝার, যেহেতু গরমের জন্য আমার নিজেরই গুলিয়ে যাচ্ছে, খুব প্রবলেম হচ্ছে, তো আমি তাও একবার বলে দিচ্ছি। তো আমি প্রথমে কি করেছি, চারটে গ্রুপ নিয়েছি না, একটা হচ্ছে 0 ডিগ্রি কার্ভ অ্যানায়ন, একটা হচ্ছে 1 ডিগ্রি কার্ভ অ্যানায়ন, একটা হচ্ছে 2 ডিগ্রি এবং আরেকটা হচ্ছে 3 ডিগ্রি কার্ভ অ্যানায়ন। তো এই যে কার্ভ অ্যানায়ন গুলো রয়েছে, আমরা দেখতে পাচ্ছি কি, যখন আমরা ডান দিকে যাচ্ছি অর্থাৎ এ থেকে বি, বি থেকে সি এবং সি থেকে ডি যখন যাচ্ছি, কি দেখতে পাচ্ছি না, আর যে গ্রুপ রয়েছে, ঠিক আছে, আর গ্রুপটা কি প্লাস আই ইফেক্ট কন্টেন করে, অর্থাৎ বহন করে প্লাস আই ইফেক্ট। আর এর কি থাকে? প্লাস আই ইফেক্ট থাকে। তো সেই আর গ্রুপের পরিমাণটা বেড়ে যাচ্ছে। তাহলে আর গ্রুপের পরিমাণ যখন ইনক্রিজ হচ্ছে অর্থাৎ বেড়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, এই যে আর গ্রুপের উপর কার্বনের উপর যে নেগেটিভ চার্জ আছে, সেই নেগেটিভ চার্জের পরিমাণ কি হচ্ছে? ইনক্রিজ হচ্ছে। ইনক্রিজ হলে কি হবে? আর এর যত নেগেটিভ চার্জের পরিমাণ ইনক্রিজ হবে, তখন কি হবে? তার স্টেবিলিটিও হারাবে। তাহলে আমরা এখানে একটুখানি লিখে দিই যে thus the stability decreases, thus the stability decreases। ঠিক আছে, তাহলে যেহেতু ডিক্রিজ হচ্ছে, এইদিকে গেলে ডিক্রিজ হচ্ছে, তাহলে কে বেশি স্টেবল হবে? যাদের আর গ্রুপ নেই, এ সবচেয়ে বেশি আছে আর গ্রুপ, তাই এ সবচেয়ে কম স্টেবল। তারপর এর দুটোতে আর গ্রুপ রয়েছে, তাহলে এ এর থেকে একটু বেশি স্টেবল। এখানে একটা আর গ্রুপ রয়েছে, তাহলে এই দুটোর থেকে এটা আর একটা একটু স্টেবল। সবচেয়ে বেশি স্টেবল হচ্ছে এটা, তাই জন্য এই যে ডি সি বি এ, আর এখানে নিচে লিখতে হবে যে ইনক্রিজিং অর্ডার অফ স্টেবিলিটি। তাহলে আপাতত আমরা প্রথম থেকে কি করলাম, যে কার্ব অ্যানায়ন কাকে বলে, সেই কার্বন অ্যানায়নের উপর একটা রিঅ্যাকশন করলাম। আমরা দেখলাম যে কি করছে না, কোন একটা কার্বন হাইড্রোজেন বন্ড থেকে সেই কার্বনটা কি করছে, পুরোপুরি ইলেকট্রন দুটো বা একটা বন্ডের মধ্যে দুটো, একটা সিঙ্গেল বন্ডের মধ্যে দুটো ইলেকট্রন থাকে, সেই দুটো ইলেকট্রন পুরোপুরি গেইন করে নিচ্ছে কার্বন। নিয়ে কি হচ্ছে, কার্বনটা একটা নেগেটিভ চার্জ কন্টেইন করছে, সেই জন্য সেটাকে বলা হচ্ছে কার্ব অ্যানায়ন। ঠিক আছে, কার্ব অ্যানায়ন হওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পেয়েছিলাম, তার আমরা ক্যারেক্টার এবং স্ট্রাকচারটা দেখতে পেয়েছিলাম। তো তার যখন আমরা স্ট্রাকচারটা বের করি, আমরা কি পেয়েছিলাম, স্ট্রাকচার বা ক্যারেক্টারে আমরা পেয়েছিলাম যে 8টা ইলেকট্রন কিভাবে হচ্ছে না, 3টে সিগমা বন্ড আর একটা লোন পেয়ার। তাহলে কত হলো, 3টে সিগমা বন্ডের জন্য 3 দুগুণে 6টা ইলেকট্রন, আর ওইদিকে একটা লোন পেয়ার ছিল, একটা লোন পেয়ার দুটো ইলেকট্রন থাকে, তাই ওই 6 আর 2 কত হচ্ছে 8টা। তাহলে 8টা ইলেকট্রন মানে কি, ইলেকট্রন রিচ, এই ধরনের জিনিসটাকে আমরা নিউক্লিওফাইল বলে থাকি। ঠিক আছে, আর যেহেতু 3টে সিগমা একটা লোন পেয়ার রয়েছে, তাহলে এটা কি sp3 হাইব্রিডাইজেশন কমপ্লিট হলো। এছাড়া আমরা পরে কি করলাম, এর অ্যাপ্লিকেশন করলাম। অ্যাপ্লিকেশন জেনারেলি 2 জায়গায় করা থাকে, একটা হচ্ছে রেজোনেন্স, আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে অ্যারোমেটিসিটি। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে আশা করি। তো তারপর আমরা কি দেখতে পেলাম, এই যে এক্সাম্পল গুলো আমরা করছি, যে এটা প্রথম এক্সাম্পল, এরপর আরো কিছু কয়েকটা এক্সাম্পল করিয়ে বাকিগুলো আমি অ্যাপে দিয়ে দেবো ওখানে। ঠিক আছে, তো এই এক্সাম্পলটাও আশা করি তোরা বুঝতে পেরেছিস। ডাউট কিছু থাকলে তোরা কমেন্ট করতে পারিস, আমি চেষ্টা করবো আনসারটা দিয়ে দেওয়ার। ঠিক আছে, তো চলো নেক্সট এক্সাম্পল দেখা যাক কি আছে। যে এক্সাম্পলটা আছে এটা নিয়েছে, তো আমরা অক্সিজেনের ক্ষেত্রে এবং সালফারের ক্ষেত্রে কে বেশি স্টেবল আমরা সেটা দেখব। এখানে দুটো 4টে ইলেকট্রন, এখানে দুটো 4টে ইলেকট্রন। ঠিক আছে, এখানেও সেম দুটো 4টে ইলেকট্রন, এটা এখানেও দুটো 4টে ইলেকট্রন। এ কিন্তু রেজোনেন্সে অংশগ্রহণ করবে, কিভাবে রেজোনেন্সে অংশগ্রহণ করবে না, এখানে যাবে এবং এটা থেকে আমরা কি পাবো, আমরা এই স্ট্রাকচারটা পাবো। এটা একটা কি হবে, নেগেটিভ চার্জ চলে আসবে। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু কোনো ধরনের কোনো রেজোনেন্সে অংশগ্রহণ করবে না। আচ্ছা, অক্সিজেন আর সালফারের মধ্যে ইলেকট্রোনেগেটিভ কে বেশি না, অক্সিজেন আর সালফারের মধ্যে আমরা দেখতে পাই যে অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ। ঠিক আছে, অক্সিজেন হচ্ছে, এটা হচ্ছে
অক্সিজেন হ্যাজ না, অক্সিজেন ইজ হবে, ঠিক আছে। আচ্ছা, অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, ইলেকট্রোনেগেটিভ ইলেকট্রোনেগেটিভ বেশি হওয়ার জন্য তার কি হবে, তার যে মাইনাস আই চার্জ, আই এফেক্ট, এটা কি হবে না, এটা কি হায়ার হবে, হাই হবে বা হায়ার হবে, হাই হবে। তাহলে এর কি হবে, এর সালফার ইজ লেস ইলেকট্রোনেগেটিভ, GATIVE, লেস ইলেকট্রোনেগেটিভ। তাহলে এ যদি লেস ইলেকট্রোনেগেটিভ হয় তাহলে এর আই এফেক্টের পরিমাণটা কি হবে, হাই হবে। এই সরি হ্যাঁ, এর যদি আই এফেক্ট কম হয় তাহলে এর কি হবে, বেশি হবে। তাহলে এর মাইনাস আই এফেক্ট কি হবে, লেস হবে, লেস বা লোয়ার হবে, লোয়ার, ঠিক আছে। তাহলে এস যদি লোয়ার হয়, এস এর যদি ইলেকট্রোনেগেটিভ যদি লেস হয়, তাহলে যার ইলেকট্রোনেগেটিভিটি লেস, অর্থাৎ যার ইলেকট্রোনেগেটিভিটি অনেকটাই কম, সে বেশি স্টেবল, সেই কারক অ্যানায়নটি বেশি স্টেবল। তাহলে আমরা বলতে পারি বি ইজ মোর স্টেবল দ্যান এ, সো বি ইজ মোর স্টেবল দ্যান এ। তাহলে আমরা এটাকে নামকরণ করে দিই যে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। তাহলে কি হবে, বি ইজ মোর স্টেবল দ্যান এ। তো এই ধরনের প্রবলেমগুলোই থাকে, তেমন কোনো আহামরি কিছু না। এই ধরনের প্রবলেমগুলো থাকে, প্রচুর প্র্যাকটিস করলে এই প্রবলেম এমনিই নেমে যায়। আর হ্যাঁ, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রবলেম, এটা কিন্তু ইউনিভার্সিটিতে এসেছিল অনেকবার, ঠিক আছে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রবলেম। তো এই ধরনের প্রবলেমগুলো আসে, আমি বাকি প্রবলেমগুলো হোয়াটসঅ্যাপ বলছি, সরি, অ্যাপে দিয়ে দিচ্ছি। আর আমরা খুব তাড়াতাড়ি ফ্রি র্যাডিক্যালের পার্টটা নিয়ে গেলে আমাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। রিঅ্যাকটিভ ইন্টারমিডিয়েট ওই ফ্রি র্যাডিক্যালটা যদি আমরা নিয়ে আসি তাহলে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আর হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে যে আবারও বলছি যে চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে ফ্রি র্যাডিক্যালের ক্লাসটা নিয়ে।